আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবুন তো, মাঝ সমুদ্রের মধ্যে একটি ছোট্ট লাইফ রাফটে আটকে পড়েছে তিনজন পাইলট। না আছে খাবার, না আছে পানি, চারিদিকে শুধু অসীম সমুদ্র। প্রতিটা দিন তারা ভাবছিল হয়তো আজকেই আমাদের শেষ দিন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই গল্পটি কোনো ফিকশন নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি সত্য ঘটনার উপর তৈরি। এই গল্পটাই আমরা জানবো 2014 সালে রিলিজ হওয়া এগেইনস্ট দ্য সান মুভিতে। মুভিটির শুরুতে সময়টি ছিল 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। প্রশান্ত মহাসাগর জুড়ে আমেরিকান নেভির তথ্যপরতা তখন টং এ। শোনা যায় প্রায় 2000 নেভি পার্সোনাল জাপানের দিকে বড় একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল। এই মিশনেরই অংশ হিসেবে কিছু ফাইটার প্লেন আকাশপথে রওনা দেয়। তাদের লক্ষ্য জাপানমুখী মিশন সম্পূর্ণ করা। এই স্কোয়াড্রনের একটি প্লেন নেতৃত্ব দিচ্ছিলেন চিফ হ্যারল্ড ডিকসন, একজন অভিজ্ঞত নেভি পাইলট। তার সাথে একই বিমানে ছিল আরও দুইজন, টনি প্যাস্তেলা রেডিওম্যান হিসেবে আর গেন আলড্রিচ বমার ক্রিউ হিসেবে। তিনজনই ট্রেনিং প্রাপ্ত, কিন্তু কেউই কল্পনা করেনি পরের কিছু সপ্তাহ তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে দাঁড়াবে। বিমানটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। সবকিছু স্বাভাবিকই ছিল, যতক্ষণ না আলড্রিচ হঠাৎ লক্ষ্য করলো রেডার সিস্টেমে অদ্ভুত আচরণ শুরু হয়েছে। একটু পরেই সে দেখলো যেসব সিগন্যাল থাকার কথা সেগুলো এক এক করে গায়েব। আলড্রিচ তৎক্ষণাৎ পাইলট হ্যারল্ডকে জানায়, কিন্তু প্রথমে কোনো জবাব মিলে না। প্যাস্তেলা পাইলট সিটের পিছনে দুবার নক করে। তখন হ্যারল্ড একটু বিরক্ত গলায় কিন্তু শান্তভাবে বলে, প্যানিক করো না, সিগন্যাল নেই মানে আমরা অন্ধ হয়ে যাইনি। এখন আমাদের হিসেব হবে বাতাসের গতি আর সমুদ্রের ঢেউ দেখে, মানে কম্পাস, রাডার, রেডিও সব অনিশ্চিত। এখন তারা বাঁচবে প্রকৃতির নিয়মে, আর বাঁচবে কেবল নিজেদের ডিসিশনে। প্যাস্তেলা তার অবজারভেশন দেখে অনুমান করলো ঢেউ আর বাতাস অনুযায়ী সঠিক দিক হলো পূর্ব। হ্যারল্ড ডিসিশন নেয় এবং প্লেনটা পূর্ব দিকে ঘুরিয়ে দেয়। কিন্তু এই ডিসিশন তাদের সাময়িক স্বস্তি দিলেও বিপদ তখনও সামনে ছিল, আর সেটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কিছুক্ষণ পরে হ্যারল্ডের চোখ গিয়ে পড়ে ফিউল ইন্ডিকেটরে। নিডল প্রায় নিচে, জ্বালানি শেষের পথে। চিফ বুঝে যায় আর দেরি মানে আকাশ থেকে সোজা সমুদ্রে ছিটকে পড়া। তাই সে সঙ্গে সঙ্গে বলে, বয়েস রেডি হও, ফিউল শেষ হওয়ার আগেই আমাদের ইমার্জেন্সি ওয়াটার ল্যান্ডিং করতে হবে। দরকারি জিনিস এক জায়গায় করো, তৈরি হও। সমুদ্রে প্লেন নামানো মানে নিশ্চিত মৃত্যু, যদি ভাগ্য সহায় না হয়। কিন্তু হ্যারল্ড ঝুঁকি নেয়। দক্ষ হাতে প্লেন নামায় পানিতে। প্রচন্ড ধাক্কা, গর্জন, পানি ঢুকে পড়ে। মুহূর্তেই বিমানটি ডুবতে শুরু করে। তিনজনই প্রাণপণে বেরিয়ে আসে ডুবন্ত প্লেন থেকে। এখন তারা সমুদ্রে, চারিদিকে কেবল পানি দিগন্ত পর্যন্ত। হ্যারল্ডের ব্যাগে ভাঁজ করা ছিল একটি ইমার্জেন্সি ইনফ্ল্যাটেবল রাফট। এটাই তাদের জীবনের শেষ আশ্রয়। হ্যারল্ড ব্যাগ খুলে বাতাস ভরতে শুরু করে। ধীরে ধীরে ব্যাগটি ফুলে ওঠে আর একটি ছোট্ট নৌকার রূপ দেয়। কিন্তু উঠার আগেই বড় ঢেউ এসে রাফটটি উল্টে দেয়। এখন বাস্তবতা আরো নির্মম। রাফট হাতছাড়া হলে শেষ। তিনজনই অনেক কষ্ট হিমশিম খেয়ে ঢেউয়ের সাথে লড়ে আবার রাফটটা সোজা করে তাতে উঠে। জায়গা কম, তাই তিনজন গুটিসুটি খেয়ে বসে পড়ে। হ্যারল্ড সবাইকে সাহস দিয়ে বলে, সকাল হওয়ার আগে রেস্কিউ আসবে, নেভি আমাদের খুঁজবে। ওরা বিশ্বাস করতে চায়, কারণ বিশ্বাস ছাড়া তখন বেঁচে থাকা সম্ভব না। সকাল হলো, তিনজনের চোখ মিলে তাকিয়ে আছে। কোথায় রেস্কিউ, কোথায় জাহাজ? দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ আলড্রিচ দূরে আকাশে একটি প্লেন দেখতে পেল। তার গলা কাঁপছিল উত্তেজনায়। হ্যারল্ডও দেখে বলল, এটি নেভি রেস্কিউ প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সিগন্যাল দিতে হবে, না হলে চলে যাবে। হ্যারল্ড তাড়াতাড়ি বলে, প্যারাশুট, ফ্লেয়ার, স্মোক যা আছে সবকিছু ব্যবহার করো। কিন্তু ভয়ঙ্কর সত্যি তখনই বের হয়ে এলো। প্লেন থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ায় ফ্লেয়ার, সিগন্যাল, গিয়ার সব বিমানের ভিতরেই রয়ে গেছে। তারা চেঁচায়, হাত নাড়ায়, কিন্তু সমুদ্রের বিশালতা এত বড় যে তাদের আওয়াজ আকাশে পৌঁছায় না। প্লেনটা ধীরে ধীরে ছোট হয়ে আকাশে মিলিয়ে গেল। এটি ছিল প্রথম বড় মানসিক ধাক্কা। হ্যারল্ড কণ্ঠে ভারী করে বলে, ওরা আমাদের দেখেনি। আর যুদ্ধের সময় রেস্কিউ প্লেন একই জায়গায় বারবার চক্কর দেয় না, মানে এখন তাদের জন্য কেউ আসবে না, অন্তত নিশ্চিতভাবে বলা যায় না। হ্যারল্ড বুঝে গেল এখন নেতৃত্ব মানে শুধু দিক নির্দেশ না, মনোবলও ধরে রাখা। সে বলল, আমরা বিপদের মধ্যে আছি, তাই আমি যা বলবো সেটা মেনে চলতে হবে। এখন দেখো আমাদের কাছে কি কি আছে, সব বের করো, আমার শার্টের উপর রাখো। তারা পেল একটি দড়ি, ছুরি, বন্দুক, কয়েকটি ম্যাগাজিন,
ছোটখাটো টুলস। প্যাস্তেলা একটি পানির ব্যাগ পেল। এটা দেখে সবাই খুশি হয়ে গেল, কিন্তু সেটার ভিতরে এক ফোঁটাও পানি ছিল না। তারপর হ্যারল্ড বলল, রাফটের ওজন কমাতে হবে, জুতা ফেলে দাও। প্যাস্তেলা আর আলড্রিচ সঙ্গে সঙ্গে জুতা পানিতে ফেলে দেয়, কিন্তু হ্যারল্ড নিজের জুতা রাখে। তারা প্রশ্ন করার আগেই সে ব্যাখ্যা করে, এক জোড়া জুতা অন্তত রাখা দরকার, যদি কখনো তীরে উঠি তখন লাগবে। এটি ছোট ডিসিশন মনে হলেও সার্ভাইভালে এমন ডিসিশনই পার্থক্য গড়ে দেয়। রাতে তারা পালা করে পাহারা দেয়, যেন আবার কোনো প্লেন বা জাহাজ এলে মিস না হয়। কিন্তু রাত পেরোয়, দিন আসে, চারপাশে কেবল নীল পানি আর নীরবতা। পরদিন প্যাস্তেলা প্রশ্ন করে, চিফ, আমরা এখন কোথায় আছি? হ্যারল্ড নিজের অভিজ্ঞতা আর অনুমান থেকে বলে, আমরা হাওয়াই থেকে প্রায় 900 মাইল দূরে, সামোয়া থেকে আনুমানিক 1000 মাইল, আর সাউথ আমেরিকা তো অনেক দূরে, 6000 মাইলের মতো। এমন কথা শুনলে মাথা ঘুরে যায়, অর্থাৎ তারা সব কয়টা থেকে অনেক দূরে। হ্যারল্ড বাতাস বুঝতে নিজের শার্টের সুতো বাতাসে ছেড়ে দেয়, অনুমান করে প্রায় 22 কিলোমিটার পার আওয়ার গতিতে বাতাস বইছে। সে বলে, এই বাতাস যদি ঠিক থাকে রাফটকে এগোতে সাহায্য করবে, কিন্তু একটি ভয় আছে। বেশি বেশি আমরা যদি জাপানিজ টেরিটরিতে চলে যাই তাহলে উদ্ধার মানে বন্দিত্ব বা মৃত্যু। খাবার পানি কিছু নেই, সূর্যের তাপ, লবণাক্ত বাতাস, দেহ শুকিয়ে যাচ্ছে। খিদা এমন জায়গায় পৌঁছালো যে আলড্রিচ বলল, সমুদ্রে মাছ আছে, আমরা মাছ ধরতে পারলে অন্তত বেঁচে থাকার মতো কিছু পাবো, কিন্তু ফিশিং রড নেই। তারপরও তারা ব্যাগ কেটে দেখে একটি দড়ি পাওয়া গেল। প্যাস্তেলার কাছে বন্দুক আর ম্যাগাজিন ছিল। তারা একটি ম্যাগাজিন খুলে ভিতরের স্প্রিং বের করে, সেটি বাঁকিয়ে হুকের মতো বানায়। দেখতে হাস্যকর, কিন্তু সেটাই তখন তাদের ফিশিং সেট। আলড্রিচ হুক পানিতে ফেলে অপেক্ষা করে। কিছুক্ষণ পর দড়িতে প্রচন্ড টান। আলড্রিচ উল্লাস করে বলে, লাগছে কিছু একটা ধরেছি। সে টানে, কিন্তু তুলতে পারে না। এক পর্যায়ে দড়িটাই ছিঁড়ে গেল। আলড্রিচ পিছনে পড়ে গেল। তারা পানিতে উকি দিয়ে দেখে, কিছুই দেখা যায় না। প্যাস্তেলা শুকনো হাসি দিয়ে বলে, মনে হয় নিচে যে ছিল সে আমাদের থেকেও বেশি ক্ষুধার্ত ছিল। এভাবেই দিন গড়ায়। 5 দিন পাড়িয়ে গেছে। খাওয়া নেই, পানি নেই, রোদ মাথার উপর আগুনের মতো। তারা কাপড় মাথায় দিয়ে ঢেকে বসে থাকে। শরীরের শক্তি কমে যাচ্ছে। হঠাৎ হ্যারল্ডের মনে পড়ে তার পকেটে একটি পেন্সিল আছে। সে সেটি বের করে রাফটের উপর আঁকা শুরু করে। প্যাস্তেলা আর আলড্রিচ অবাক হয়ে তাকিয়ে থাকে। কয়েক মিনিটে সে একটি রাফ মানচিত্র এঁকে ফেলে, যেটি পুরোপুরি নিখুঁত না, কিন্তু দিক বলার জন্য যথেষ্ট। সে একটি বিন্দু দেখিয়ে বলে, আমরা সম্ভবত এখানে, আর সামনে এই দিকে কিছু ছোট দ্বীপ আছে, বাতাস সহায় হলে আমরা ওইখানে পৌঁছাতে পারবো। প্যাস্তেলা ভয় পেয়ে বলে, বাতাস দিক পাল্টে দিলে? হ্যারল্ড উত্তর দেয়, তাই আমাদের রাফটকে নিয়ন্ত্রণ করার জন্য একটি ব্যবস্থা বানাতে হবে, যাতে বাতাস উল্টো গেলে আমরা ঘুরে না যাই। হ্যারল্ড আলড্রিচকে বলে রাফটের দড়ি খুলতে। প্যাস্তেলাকে বলে ব্যাগে থেকে ওয়্যার দিয়ে একটি ফ্রেম বানাতে। তারা মিলেমিশে একটি ফ্রেম বানিয়ে সেটি দড়ির সাথে বেঁধে পানিতে ছেড়ে দেয়। বাতাস ঠিক হলে তারা সেটি টেনে তুলবে, যেন রাফট আবার ভেসে ভেসে এগোতে থাকে। এই আইডিয়াই তাদের পথ হারানো থেকে অনেকবার বাঁচিয়েছে। হ্যারল্ড বলল, আমাদের সবচেয়ে দরকার পানি। সমুদ্রের পানি লবণাক্ত, ওটা খেলে অবস্থা আরো খারাপ হবে। তারা 3 জন ক্লান্ত, শুকনো গলা, ফাটা ঠোঁট নিয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই দোয়া করতে থাকে, হে আল্লাহ, বৃষ্টি দিন। সেই রাতে পাহারায় ছিল হ্যারল্ড। প্যাস্তেলা আর আলড্রিচ ঘুমিয়ে পড়েছিল। অনাহারে মানুষ কখনো কখনো অজ্ঞান ঘুমে ঢুকে যায়, আর তখনই হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। বৃষ্টি দেখে তাদের চোখে প্রাণ ফিরে আসে। তারা যা পেয়েছে, জুতা, টুপি, পানির থলি, কাপড়, সবকিছুতেই পানি জমাতে থাকে। জীবনে বৃষ্টি কখনো এত সুন্দর লাগেনি। পরদিন একটু শক্তি ফিরে আসে। আলড্রিচ আবার মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। বিরক্তি, খিদা আর হতাশা একসাথে জমে যায়। সে জেদ করে ছুরি বের করে পানিতে নাড়াতে থাকে। হ্যারল্ড চেঁচিয়ে ওঠে, ছুরি থামাও, রাফটে ফুটো হয়ে গেলে আমরা শেষ। কিন্তু আলড্রিচ তখন খিদায় পুরাই অস্থির। সে শুনে না। আচমকা তার ছুরিটা কোনো কিছুর মধ্যে আটকে যায়। সে আতঙ্কে বলে, চিফ, মনে হয় রাফটে লেগে গেছে। হ্যারল্ড বলে, বের করো না, আগে দেখো কি হয়েছে। ঠিক তখনই আলড্রিচ টের পায় ওটা নড়ছে। আলড্রিচ হঠাৎ টান দেয়, আর একটি ছোট্ট হাঙরের বাচ্চা রাফটের ভিতরে ছিটকে এসে পড়ে।
ঠিক ঘুমন্ত প্যাস্টেলের উপর। প্যাস্টেলা চমকে উঠে পানিটাকে ঝাপটে ধরে। হ্যারল্ডও ধরে ফেলে। আলরিচ 1 সেকেন্ডও দেরি না করে ছুরির পর ছুরি চালাতে থাকে। কয়েক মুহূর্তে শার্কটা নিস্তেজ। আলরিচ বেড ছিটতেই দেখা গেল শার্কটা আগে যা গিলেছিল সেই ছোট্ট মাছগুলো বেরিয়ে আসে। তিনজনই আর সময় নেয় না। কাঁচা মাছ, কাঁচা মাংস পশুর মতো খেতে শুরু করে। হ্যারল্ড কিছু মাংস নিজের মোজার ভিতরে লুকিয়ে রাখে, পরের দিন কাজে লাগবে। কিন্তু রাফটে রক্ত ছড়িয়ে পড়ল। তারা যতটা পারে পরিষ্কার করে রক্ত সমুদ্রে ফেলে দেয়, আর তাতেই নতুন বিপদ। আলড্রিচ পানিতে তাকিয়ে দেখে রাফট ঘিরে শার্ক ঘুরছে। 1 না 2 না, ডজন খানি। হ্যারল্ড নিচু গলায় বলে, রক্তের গন্ধ শার্ক অনেক দূর থেকে পায়, এখন থেকে সাবধান। ভয়ের কারণে তারা আর পানিতে হাত ডুবায় না। কিন্তু মাঝরাতে বিপদ নিজেই এসে হাজির। আলড্রিচ ঘুম থেকে উঠে একটু পানিতে হাত দেয়। ঠিক তখনই রাফটের নিচে থেকে একটি শার্ক উঠে এসে তার হাতে কামড়ে দেয়। আলড্রিচ চেঁচিয়ে উঠে প্রাণপণে হাত ছাড়িয়ে নেয়। হাত রক্তাক্ত, ক্ষত গভীর। প্যাস্টেলা আতঙ্কে গুলি চালাতে শুরু করে। হ্যারল্ড ধমক দিয়ে থামায়, গুলি নষ্ট করো না, আমাদের কাছে বুলেট কম। হ্যারল্ড কাপড় দিয়ে ক্ষত শক্ত করে বেঁধে দেয় যাতে রক্তপাত কম হয়। দিনের পর দিন সাহায্য নেই, তীর নেই, শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। অনেকেই এই পর্যায়ে ভুল দেখা শুরু করে। তাদেরও হলো। কখনো মনে হয় দূরে দ্বীপ দেখা যাচ্ছে, পরে বোঝা যায় সেটি মেঘ বা ঢেউয়ের ছায়া। এভাবে প্রায় 15-20 দিন পেরিয়ে যায়। একদিন প্যাস্টেলা চুপচাপ বন্দুকের দিকে তাকিয়েছিল। আলড্রিচ ভেবে বসে প্যাস্টেলা হয়তো নিজের উপর বা অন্যদের উপর গুলি চালাবে। আলড্রিচ বন্দুক চাইলে প্যাস্টেলা ক্লান্ত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি ভুল কিছু করব না। কিন্তু বন্দুক হাতে পেয়ে আলড্রিচ নিজেই হ্যারল্ডের দিকে তাক করে। প্যাস্টেলা কাঁপতে কাঁপতে বলে, এটা কি করছো? আলড্রিচ ঠান্ডা গলায় বলে, খাবার চাইলে কিছু একটা করতে হবে। প্যাস্টেলা বুঝে যায় আলড্রিচ হয়তো হ্যারল্ডকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই আলড্রিচ গুলি ছোড়ে, কিন্তু লক্ষ্যে হ্যারল্ড নয়, রাফটের কিনারায় বসে থাকা একটি সিগল। গুলির শব্দে হ্যারল্ডের ঘুম ভাঙে। সব বুঝে সে এক মুহূর্ত দেরি না করে পানিতে লাফ দেয়, কারণ পাখির মাংস মানে কয়েকদিনের জীবন। সে ঢেউ ভেঙে পাখির দিকে যায়, কিন্তু পাখিটা হাতে আসতেই সামনে থেকে বিশাল এক হাঙর এগিয়ে আসে। আলড্রিচ দূর থেকে দেখে চেঁচিয়ে ওঠে, চিফ, পিছনে শার্ক। আলড্রিচ গুলি করতে চায়, কিন্তু বন্দুকের স্লাইড জ্যাম। মুহূর্তটা ছিল ভয়ঙ্কর। হ্যারল্ড প্রাণপণে সাঁতরে রাফটের কাছে আসে। ঠিক শেষ সেকেন্ডে প্যাস্টেলা আর আলড্রিচ তাকে টেনে তোলে। সবাই হাঁপাতে হাঁপাতে বেঁচে যায়। তারপর অনেকদিন পর তারা সিগুয়েলের মাংস খায়। লবণাক্ত বাতাসে শুকনো গলা দিয়ে কষ্ট করে চেপায়, কিন্তু সেই মাংস তাদের কাছে রাজকীয় খাবারের মতো। প্রায় 20 দিন পেরিয়ে 30 দিনের দিকে যেতে যেতে তাদের মধ্যে বিরক্তি, রাগ, দোষারোপ জমতে শুরু করে। একদিন বাতাস থেমে যায়, রাফ স্থির। হ্যারল্ড চেঁচায়, কেন পাহারা দিচ্ছ না? আলড্রিচ খেপে গিয়ে বলে, এই সমুদ্রে আমরা তোমার জন্যই আটকে, তুমি ভুল পথে প্লেন চালিয়েছিলে। হ্যারল্ড চুপ হয়ে যায়। তারপর চিফ সত্যি কথাটা বলে দেয়, সেদিন প্রচন্ড গরম আর ক্লান্তিতে আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ফেলেছিলাম। সেই সময় আমরা নির্ধারিত পয়েন্ট পেরিয়ে গিয়েছিলাম। ফিরতে ফিরতে ফুয়েল শেষ। সে মাথা নিচু করে বলে, আমি তোমাদের জীবন ঝুঁকিতে ফেলেছি, যদি পারো আমাকে মাফ করো। এই কথা শুনে প্যাস্টেলা আর আলড্রিচের রাগ ঠান্ডা হয়ে যায়। ভুল মানুষেরই হয়, কিন্তু লড়াইটা তারাই একসাথে করেছে। বাতাস থেমে থাকলে ভেসে ভেসে এগুলো যায় না। তখন হ্যারল্ডের মাথায় বুদ্ধি আসে। সে নিজের জুতার উপরের অংশ কেটে ফেলে। জুতার তলা ব্যবহার করে দুটো ছোট বৈঠার মতো বানায়। 3 জন পালা করে যতটুকু শক্তি আছে রাফট ঠেলে সামনে নিতে থাকে। এভাবে 30 দিন পেরিয়ে যায়। এক সন্ধ্যায় আকাশ কালো হয়ে ওঠে, মেঘ জমে। তারা ভাবে বৃষ্টি হবে। বৃষ্টি সত্যিই আসে। তারা পানি জমায়, কিন্তু হ্যারল্ড খেয়াল করে মেঘগুলো অস্বাভাবিক ভাবে উল্টা দিকে সরে যাচ্ছে। সে আতঙ্কে বলে, ঝড় আসতে চলেছে। আর ঠিক তখনই বাতাস বাড়তে থাকে, ঢেউ উঁচু হয়ে যায়। হ্যারল্ড চেঁচিয়ে বলে, ঝড় এসে পড়েছে। একটি বিশাল ঢেউ এসে পড়ে। রাফট উল্টে যায়। 3 জনই পানিতে পড়ে যায়। এক পর্যায়ে প্যাস্টেলাকে দেখা যাচ্ছিল না। হ্যারল্ড নাম ধরে ডাকে, কোনো উত্তর নেই। তারপর আলড্রিচ ঘুরে দেখে প্যাস্টেলা রাফটের এক পাশে ধরে আছে, ঢেউয়ের সাথে লড়ছে। হ্যারল্ড স্বস্তির নিঃশ্বাস নেয়। তার অনেক কষ্ট রাফট সোজা করে আবার উঠে ভিজে কাঁপতে কাঁপতে। ঝড়ের পরের দিন তারা রাফটের মধ্যে প্রায় লাশের মতো পড়ে থাকে। ঠোঁট ফেটে রক্ত, চোখ বসে গেছে। প্যাস্টেলা পিস করে প্রশ্ন করে, আমাদের মধ্যে আগে কেউ মরে গেলে তা লাশের কি হবে? হ্যারল্ড হাসি দিয়ে বলে, আলড্রিচ, তুমি তো খেতে ভালোবাসো। আমি আগে মরে গেলে আমার হার্ট, লিভার সব খেয়ে নিও। কথাটা শুনতে ভয়ঙ্কর, কিন্তু বাস্তবে এই ধরনের চিন্তা সার্ভাইভাল সিচুয়েশনে মানুষের মাথায় আসে। তারপর হ্যারল্ড আরো বলে, আমরা বেঁচে ফিরতে পারলে আমি তোমাদের মেডেল পাইয়ে দিব।
কিন্তু আমার কোর্ট মার্শালও হতে পারে। প্যাস্তেলা আর আলরিচ বলে, চিফ, আপনি ইচ্ছা করে কিছু করেননি। এই কথায় হ্যারল্ডের চোখ ভিজে ওঠে। এত কষ্টের মাঝেও বিশ্বাস, এটাই ছিল বড় শক্তি। আলরিচ বলে, মানুষ পরিকল্পনা করে কিন্তু শেষ সিদ্ধান্ত উপরওয়ালার। আমরা শুধু চেষ্টা ছাড়ব না। প্যাস্তেলা কষ্ট করে উঠে বসে বলে, আমরা এত দূর এসেছি, এখন হার মানব না। তারা আবার হাত দিয়ে কখনো জুতার বৈঠা দিয়ে রাফট টেনে কয়েক মিনিটেই হাত অবশ হয়ে যায়, কিন্তু থামে না। একসময় প্যাস্তেলা নিস্তেজ হয়ে যায়। হ্যারল্ড মনে করে সে বোধহয় চলে গেছে, ডাকাডাকি করে। তারপর প্যাস্তেলা চোখ খোলে, দুজন হাফ ছেড়ে বাঁচে। এখনো সবাই বেঁচে আছি। কিছুক্ষণ পর আলরিচ হঠাৎ চোখ বড় করে বলে, ওইটা সবুজ গাছপালা। হ্যারল্ড আর পেস্তেলাও তাকায়, তারা আনন্দে পাগল হয়ে যায়। হ্যারল্ড চেঁচিয়ে ওঠে, আমরা পেরেছি, আমরা মরিনি। ওটা ছিল পুকা পুকা আইল্যান্ড। তারা শেষ শক্তিটুকু খরচ করে ধীরে ধীরে তীরে পৌঁছায়। মাটিতে পা রাখার মুহূর্তটা তাদের কাছে স্বপ্নের মতো। প্রায় 34 দিন তারা সমুদ্রে বেঁচে ছিল। 1000 মাইল পথ পাড়ি দিয়ে অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে। চিফ হ্যারল্ড ডিকসন তার সাহসিকতা ও নেতৃত্বের জন্য পুরস্কার পায় নেভি থেকে। নেভি ক্রস দিয়ে সম্মানিত করে। তবে এই ঘটনার পর সে আর আগের মতো বিমান উড়াতে পারেনি। মানসিক প্রভাব ছিল গভীর। টনি প্যাস্তেলার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে নেভিতে সার্ভিস চালিয়ে যেতে পারেনি। পরে 1986 সালে তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পুড়ে তার ছাই সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, ঠিক সেই জায়গায় যেখানে তারা জীবন মৃত্যুর সবচেয়ে বড় লড়াই করেছিল। গেন আলরিচ নেভিতে রেডিওম্যান হিসেবে নিজের কাজ চালিয়ে যায় এবং কেরিয়ার গড়ে। তো এই ছিল সমুদ্রের মাঝখানে বেঁচে থাকার লড়াই। আপনার কি মনে হয়, আপনি যদি এমন পরিস্থিতিতে পড়তেন, চারিদিকে শুধু অসীম সমুদ্র, খাবার পানির কোনো ব্যবস্থাই নেই, তাহলে কতদিন টিকে থাকতে পারতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।